আপনারা এমন একটি অঞ্চলে বিপ্লব প্রচারে সমর্থ হয়েছেন যেখানে পূর্বের দলগুলো ব্যর্থ হয়ে ফিরে আসছিল। আপনারা সামনে অগ্রসর হন। শুনুন, আপনাদের একটি বিষয় অবশ্যই জানা প্রয়োজন। আমাদেরই একজন কমরেডের হত্যার ঘটনা আপনাদের জানাতে চাই। তাকে কে হত্যা করেছে? আমরাই তাকে হত্যা করেছি। গুলি করে মেরে ওর দেহটা ফেলে দিতে বাধ্য হয়েছি চুন ভরা গর্তে। সে কি এমন করেছিল যে তাকে হত্যা করতে হলো? প্রায় সময় সে আমাদের সাথেই কাজ করত, কিন্তু কখনো কখনো ওর কাজগুলো আমাদের পার্টির বিপক্ষে চলে যেত। আমরা ওকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত ওর কাজগুলো যখন আমাদের এই আন্দোলনকে বিপন্ন করে দিচ্ছিল, আমরা ওকে হত্যা করতে বাধ্য হয়েছি। আর আমরা এখন এসেছি আপনাদের কাছে অভিমত চাইতে। ঠিক আছে, অভিমত দিন। অভিমত যখন চাইছেন আমরা অভিমত দেব, কিন্তু তার পূর্বে সেদিন ঠিক কি কি ঘটেছিল তা আমাদের সকলের সামনে অভিনয় করে দেখা। বিশেষ করে সেই মুহূর্ত যখন আপনারা হত্যার মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। ঠিক আছে, এই বিষয়টি আরো ভালোভাবে পরিষ্কার হওয়ার জন্য এই নাটকের 8টি দৃশ্য আমরা আপনাদের সকলের সামনে অভিনয় করে দেখাচ্ছি। দর্শক, এখন আপনারা দেখবেন এই নাটকের প্রথম দৃশ্য, যার নাম মার্ক্সবাদের শিক্ষা। আমরা গিয়েছিলাম বিপ্লবের আদর্শ নিয়ে বিপ্লবী করাঘাতের লক্ষ্যে কমিউনিস্ট পার্টিকে সাহায্য করতে। আমরা সীমান্তে অবস্থিত পার্টি অফিসে রিপোর্ট করতে গিয়েছিলাম। আমরা একজন দায়িত্বশীল নেতাকে খুঁজছিলাম যে পথ দেখিয়ে আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে পারে। আর সেখানে আমাদের সঙ্গে সাক্ষাৎ ঘটে তরুণ কমরেডের। তাকে আমরা আমাদের বিপ্লব সম্পর্কে অবগত করাই। বিষয়টি আমরা আপনাদের সামনে অভিনয় করে দেখাচ্ছি। আমি তরুণ কমরেড, সীমান্তের সর্বশেষ পার্টি অফিসের দপ্তর সম্পাদক। আমাদের দেশের গুম, খুন, অন্যায়, অত্যাচার আমাকে বাধ্য করেছে একজন বিপ্লবী হতে। শাসক গোষ্ঠীর শোষণ এবং অবিচারের বিরুদ্ধে আমাদের কমিউনিস্ট পার্টি আমি একজন অগ্রগামী সৈনিক। কমরেড, বিপ্লব দীর্ঘজীবী হোক। আপনারা কারা? আমরা পার্টির কেন্দ্রীয় অফিস থেকে এসেছি। কেন্দ্রীয় অফিস থেকে? ও, আরে বসুন না, দাঁড়িয়ে থাকবেন কেন? আমরা তো আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। কেন? আমরা আর পারছি না। আমাদের এখানে সবকিছু ভয়ঙ্কর এবং বিশৃঙ্খল। সামান্য খাবারের জন্য মানুষকে অমানসিক লড়াই করতে হচ্ছে। চাল, ডাল, তেল, লবণ সব কিছুর দাম বেড়ে গিয়েছে। শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পাচ্ছে না। কৃষকরা চাষাবাদ করার জন্য ভালো বীজ, সার এসব পাচ্ছে না। আপনারা নিশ্চয়ই সাথে করে ভালো বীজ নিয়ে এসেছেন? না, তাহলে নিশ্চয়ই এমন কোন পদ্ধতি নিয়ে এসেছেন যার সাহায্যে নিমিষেই এই সকল সমস্যার সমাধান করে ফেলতে পারবো? না। আপনারা আমাদের সাহায্য করবেন? সাহায্য করবেন না। আমরা দুজনে মিলে আমাদের এই পুরো অঞ্চলের বিপ্লবকে সামাল দিচ্ছি। দিনে কিংবা রাতে আমাদের পোশাক পর্যন্ত পরিবর্তন করার সময় পাচ্ছি না। আর এমন চরমতম মুহূর্তে আপনারা এসেছেন শূন্য হাতে। দেখুন, আপনার কথা ঠিক যে আমাদের হাত শূন্য, কিন্তু আমরা এখানকার শ্রমিকদের জন্য নিয়ে এসেছি মার্ক্সবাদের মৌলিক শিক্ষা। আর যারা অজ্ঞ তাদের জন্য নিয়ে এসেছি বাস্তবতা সম্যক জ্ঞান। আর যারা শ্রেণী সচেতন তাদের জন্য নিয়ে এসেছি বিপ্লব প্রচারের প্রায়োগিক অভিজ্ঞতা। তাই আমরা চাইছি আপনাদের মধ্যে এমন একজনকে যে এই অঞ্চলের পথপ্রদর্শক হিসেবে আমাদের সাথে সামনের দিকে এগিয়ে যাবেন। কমরেড, আমাদের দুজনের মধ্যে? তাহলে একটু অপেক্ষা করেন, আমরা একটু আলোচনা করে নিচ্ছি। কমরেড, আমি যেতে চাই বিপ্লব প্রচারের কাছে। নিশ্চয়ই। তাহলে এখন থেকে এই সব কাজ তুমি একা সামলাবে। আমি যাচ্ছি বিপ্লব প্রচারের কাছে। কমরেডগণ, চলুন, আমি আপনাদের সঙ্গে যাব।
আমরা ক্রমাগত সামনের দিকে অগ্রসর হব এবং দিকে দিকে সাম্যবাদের শিক্ষাকে পৌঁছে দেব। আমাদের বার্তা হবে সারা বিশ্ব জুড়ে। আমাদের বার্তা সারা বিশ্ব জুড়ে, আমাদের দুর্দশা সারা বিশ্ব জুড়ে, আমাদের বার্তা সারা বিশ্ব জুড়ে, আমাদের দুর্দশা সারা বিশ্ব জুড়ে। দোষীদের জন্য যারা নিবেদিত প্রাণ, তাদেরই সঙ্গে বাঁধি একতার গান। দোষীদের জন্য যারা নিবেদিত প্রাণ, তাদেরই সঙ্গে বাঁধি একতার গান। যারা শুধু দলকে চিত্ত প্রতিরোধহীন দরজার পেছনে থেকে বিপ্লবের প্রাণ দিতে চির প্রতিজ্ঞ। শিক্ষা দেই, শিক্ষা নেই, শিক্ষা দেই, শিক্ষা নেই, শিক্ষা দেই, শিক্ষা নেই তাদেরই উদ্দেশ্যে। জীর্ণতার যদি ভেঙে যায় যায় যাক না, শীত ক্ষুধা এসে হানা দেয় দেয় দিক না। জীর্ণতার যদি ভেঙে যায় যায় যাক না, শীত ক্ষুধা এসে হানা দেয় দেয় দিক না। তবু ঊর্ধ্ববাহু তুলে জেগে থাকি চির উদ্যমে। তবু ঊর্ধ্ববাহু তুলে জেগে থাকি চির উদ্যমে। দুর্ভাগা পৃথিবীর মুক্তি কল্যাণে, দুর্ভাগা পৃথিবীর মুক্তি কল্যাণে, দুর্ভাগা পৃথিবীর মুক্তি কল্যাণে। কিন্তু সেই সময় ওই অঞ্চলে বিপ্লব প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। তাই সীমান্ত পার হওয়ার পূর্বে আমাদের ব্যক্তিগত পরিচয় লুকানোর প্রয়োজন হয়ে পড়েছিল। তরুণ কমরেডকে আমরা বিষয়টি জানালাম এবং সেও আমাদের সাথে একমত হলো। দর্শক, এখন আপনারা দেখবেন আমাদের এই নাটকের দ্বিতীয় দৃশ্য, যার নাম ছদ্মবেশ। ছদ্মবেশ। আমি এই পার্টি অফিসের সাধারণ সম্পাদক। আপনারা সকলেই অবগত আছেন, আমার এই অফিস থেকে একজনকে পথ প্রদর্শক হিসেবে যেতে হবে। আপনারা এও অবগত আছেন আমাদের এই শহরে কি ভয়ঙ্কর শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এখানকার শাসক গোষ্ঠী ভাবছে যদি একজনও বিপ্লব করে বসে, তাই তারা নদীতে প্রস্তুত করে রেখেছে সাজোয়া নৌযান, রেল লাইন দখল করে রেখেছে সাজোয়া রেলগাড়ি, আর গোটা শহর গোয়েন্দা দিয়ে ঘিরে ফেলেছে। আমি আমার কমরেডদেরকে বলেছি, শহর থেকে বেরোবার সময় কিছুতেই ধরা পড়া চলবে না। আপনি আহত হতে পারেন, কিন্তু ধরা পড়লে চলবে না। আপনি নিহত হতে পারেন, সেই সাথে আপনার মৃত্যুকেও আড়াল করে ফেলতে হবে। সাম্যবাদের স্বার্থে, গোটা বিশ্বের মেহনতি মানুষের স্বার্থে, পার্টির স্বার্থে আপনাদের প্রত্যেকে ব্যক্তিগত পরিচয় এই মুহূর্ত হতে বিলুপ্ত করা হলো। গোটা বিশ্বে সর্বহারা মেহনতি মানুষের মুক্তির উদ্দেশ্যে আপনারা অগ্রসর হন। তাকে লড়তে হবে, আবার না লড়তেও জানতে হবে। তাকে লড়তে হবে, আবার না লড়তেও জানতে হবে। সত্য কথা বলার হিম্মত চাই, হিম্মত। সত্য না বলার হিম্মত। অনেক কাজ করতে হবে, কাজ না করতেও জানতে হবে। প্রতিশ্রুতি রাখতে হবে, প্রতিশ্রুতি ভাঙতেও জানতে হবে। বিপদ বরণ করতে হবে, বিপদ এড়ানো শিখতে হবে। প্রকাশ্য সংগ্রামে লড়তে হবে, আবার অদৃশ্যও থাকতে হবে। যে সবের মানে বোঝে, সে সাম্যবাদের সংগ্রামী, সে সাম্যবাদের সংগ্রামী। সেখানকার শ্রমিকদের জন্য আমরা নিয়ে গিয়েছিলাম মার্ক্সবাদের মৌলিক শিক্ষা, যারা অজ্ঞ তাদের জন্য নিয়ে গিয়েছিলাম বাস্তবতার সম্মুখ জ্ঞান, আর যারা শ্রেণী সচেতন তাদের জন্য নিয়ে গিয়েছিলাম বিপ্লব প্রচারের প্রায়োগিক অভিজ্ঞতা। এখন দিতে হবে ডাক সেই সংগ্রামে আমাদের
বড়ই কঠিন, কিন্তু বড়ই কঠিন, কিন্তু বড়ই কঠিন। নিচু তলার মানুষের জন্য ছোট ছোট কাজ খুব প্রয়োজন প্রতিদিন প্রতিদিন। কিন্তু বড়ই কঠিন, কিন্তু বড়ই কঠিন, কিন্তু তলার মানুষের জন্য ছোট ছোট কাজ খুব প্রয়োজন প্রতিদিন, কিন্তু বড়ই কঠিন। পুঁজিবাদের মারণাস্ত্র মৃত্যু নিশান থেকে বেঁচে থাকা বড়ই কঠিন। সেখানে আমরা আমাদের পার্টির প্রচার চালাতে সমর্থ হয়েছিলাম। ক্ষুধার্তদের জন্য আমাদের কাছে কোনো খাবার ছিল না, কিন্তু অজ্ঞদের জন্য আমাদের কাছে জ্ঞান ছিল। আমরা দুঃখের প্রকৃত কারণ সন্ধান করেছিলাম। আর সেই কারণ নির্মূলের কথা বলেছিলাম। দর্শক, এখন আপনারা দেখবেন এই নাটকের তৃতীয় দৃশ্য, যার নাম পাথর। আমরা প্রথমে শহরতলিতে গিয়েছিলাম। সেখানে নদীর ধারে কিছু কুলিকে দেখলাম দড়ি দিয়ে বাঁধা একটা বড় মালবাহী নৌকা নিয়ে টানাটানি করছে। কিন্তু নদীর পাড় ছিল অত্যন্ত পিচ্ছিল। কুলিদের মধ্যে একজন পিছলে পড়ে গেলে সর্দার তাকে লাথি মারে। আমরা তরুণ কমরেডকে বললাম, তুমি ওই কুলিদের সাথে যুক্ত হয়ে তোমার প্রচার কাজে লাগাও। তাদের কাছে গিয়ে এমন এক ধরনের জুতো দাবি করতে বলো যে জুতোর তলায় আল রয়েছে, অথবা এমন কোনো ব্যবস্থা রয়েছে যার জন্য তারা মাটিতে পিছলে পড়ে যাবে না। কিন্তু খবরদার, তুমি তার কাছে গিয়ে করুণার দ্বারা শিকার হবে না। আমরা তরুণ কমরেডকে জিজ্ঞেস করলাম, তুমি কি একমত? তরুণ কমরেড সহমত জ্ঞাপন করে তখনই ওই কুলিদের সাথে কাজে যুক্ত হয়। কুলিদের উপর করা সরকারের নির্যাতন দেখে সে তার নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না। সে তার নিজের এবং পার্টির পরিচয় প্রকাশ করে ফেলে। দর্শক, এখন আমরা এই দৃশ্য অভিনয় করে দেখাবো। আমি ছদ্মবেশী তরুণ কমরেড, তুমি কুলিদের সর্দার। ঠিক আছে, তোমরা কুলিদের ভূমিকায় অভিনয় করো। একদম। আমি হলাম গিয়া এই নৌকার সর্দার, আর আমরা হলাম গিয়া কুলি। ধর ধর ধর। হেইয়ো 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 হেইয়ো, নদীর ধারে শহরে যাবে মাল, সেখান থেকে পাবো এক মুঠো চাল। নদীর ধারে শহরে যাবে মাল, সেখান থেকে পাবো এক মুঠো চাল। এই নৌকা ভীষণ ভারী, তবু দিতে হবে পারি। জল উঠছে দেখো খেপে, আর পারি না, আর পারি না উড়ান বয়ে যেতে। এই গানটা কি সুন্দর, তাই না বন্ধুরা? এই গানটা আসলে কুলিদের দুর্দশাকে আড়াল করতে চাইছে। এই কুলি না, এই করস কি? এই করোনান দেবার রাস্তা, এই টান ধরে 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 টান নিরুত্তারের পানির স্রোতে অসহায় এই মানুষগুলোর দিকে কোন হৃদয়বান মানুষের পক্ষে তাকিয়ে থাকা সম্ভব নয় বন্ধুরা। আমি চললাম। সর্দার, দেখতে পারিস তো নাকি মাটি পিছলা? কি হচ্ছে? প্রত্যেক এটি মাটি পিছলা আর পিছলা পড়ে যাচ্ছে। এই মাটি এতই বিছলা, এই সামান্য একটা চালের নৌকা, তাই তাই নদী দেবার তো সস্তা। ওরা যদি মনে পড়ে থাকে তো তোমার চাউল টানবি কে? এই তাহলে তোরা কি কইতে চাইতেছস আজকে শহরের মানুষ
না খেয়ে থাকবে? তা করছি না। এই আমার কেন উচিত তোকে পায়ের তলে পাথর ঢুকাই না? তোমার কি করা উচিত সেটা হামলা কেঙ্কা করা জানবো। আমাকে কি করা উচিত সেটা গেলে দেখে আসছি। কয়ে দেবো? করে দিবি? কয়ে দেবো? তো ক। বললাম কিন্তু না? এ তোমরা এমন কাজ শোনো, শোনো, শোনো। এমন কাজ শোনো। এই খরচ কি? এ শোনো, শোনো। আমি ওই মাঝরা বন্দর গেছিলাম, বুঝছো? ওদিকে দেখছি কিন্তু আমাদের মতো যারা নৌকা চালায় তাকে সগলি জুতা দিচ্ছে, 3 বছরা জুতা। আর এটা কৃষক সম্ভব হচ্ছে জানো? কারণ ওরা সগলি এক হয়ে সর্দারের কাছে গিয়ে কছে যে আমাকে জুতা লাগবে, জুতা ছাড়া পরে যাচ্ছি। চলো আমাকে বাপ দাদা 14 গোষ্ঠী সাপ কোন নৌকোটা দিতে তাকে তো জুতো লাগেনি, তাই আমাকে কেন জুতো লাগবে? আমার গায়ে শক্তি আছে না, আমার জুতো লাগবে না। এই নিয়ে শোনো, 2000 বছর ধরে এই দেশে কোনো ধর্মঘট হয়নি। তার মানে কিন্তু এই লয় যার কোনোদিন ধর্মঘট হবে না। ধর্মঘট যে কোনো মুহূর্তে হতে পারে। আর আমাকে জুতার দাবি যে কোনো মুহূর্তে আসতে পারে, তাই না? এতদিন জুতা ছিল না, জুতা লাগেনি। এখন জুতা আবিষ্কার হচ্ছে, সবলি পাচ্ছে, আমরা দেবো না কেন? তুমি যদি মরে পড়ে থাকো তোমার বউ ছিল খিলে দিকে। চলো এই শোন না, আগে ধর। কমরা হাত করিস। ধরস না কেন? সর্দার, ও সর্দার, সর্দার, কে সর্দার? আমরা বাবাকে একটু খালি পিছলে পড়ে যাচ্ছি সর্দার। দেখো বাবাকে পায়ের তলা ফোসা পড়ে গেছে। ওই দিনকার জুতার কথা বলো, হামকে অঙ্কা জুতা লাগবে। ওইটা আমরা তাছাড়া আমরা টানতে পারবো না। কি? কি কইতাছিস তোরা এটি? তোকে বাপ দাদার 14 গোষ্ঠী নৌকাটা নিয়ে গেল, জুতা লাগলো না, আর আজকে তোকে জুতা লাগবে? এই তোকে বাপ দাদাকে অপমান করবি? না সর্দার, হ্যাঁ? না সর্দার। তোর গায়ে শক্তি নাই? আছে সর্দার। বাপ দাদার শক্তি নাই? আছে সর্দার। টানুস তাকে? হ্যাঁ সর্দার। কিসের জুতা? ধর ধর আইন কান্না ধর্ম নাকি? ধর, ধর, ধর। এই, আমাদের পূর্বপুরুষ এই নদীতে নাও টেনেছে, আমাদের সন্তানেরাও এই নদীতে নাও টানবে। আমাদের পূর্বপুরুষ এই নদীতে নাও টেনেছে, আমাদের সন্তানেরাও এই নদীতে নাও টানবে। আমাদের সন্তানেরা নাও টানবে নীরবতী, আমরাও এই নদীতে নাও টানবো মৃত্যুর অবধি। ওরে আমার ভাই, আমার এ তুমি কি মানুষের বাচ্চা? দুটো পাথর তুলো গেলে বাইর করে দিলেও তো পারো। এ এটার উপর পা দিয়ে উঠো, তাহলে পড়বা না। উঠো। এ এটার উপর পা দিয়ে উঠো, তাহলে পড়বা না। এই আমার বাইক তোলা একটা দে। কি খুব মজা, পাথর দিচ্ছে না? টানবা না? টানবা না? টানুস না কেন? ছুয়া ছুয়া। এই, খবর নিতেছো? টানুস না কেন? টানবি না? টানবি না? টানবি না? হ্যাঁ? পাথর লাগেনি টানবে? হ্যাঁ? নুন টেনে আমরা কাঁধে বই টানি, নুন টেনে আমরা কাঁধে বই টানি, এই গ্লানি জীবন থেকে সুদীর্ঘ টানি, নুন টেনে আমরা কাঁধে বই টানি, চাবুকের দশাঘাতে জীবনের নিয়তি হবে না কখনো শেষ, এ কথাও মানি। শুনতে নে আমরা জয় বলি। এভাবে আমার পক্ষে এগুলো সম্ভব নয়। সর্বহারা মেহনতি বন্ধুরা, তোমরা এগিয়ে আসো, তোমরা এক হও, লড়াই করো। সর্বহারা মেহনতি মানুষেরা যদি তাদের প্রয়োজনে অস্ত্র হাতে লড়াই করে তাদের অধিকার আদায় করে নেয়, তাতে অন্যায়ের কিছু নেই। চলো আমরা এক হয়ে সর্দারের কাছে গিয়ে আমাদের জুতা করবো। আমি তোমাদের একজন, তোমাদের অধিকারের কথা বলছি। এই গুলিরা, এই এদিকে আয়। ওরে আমি আগে সন্দেহ করছিলাম, দেখো ওর মাথায় লাল 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 টুপি। অধিকার অস্ত্র তোরে পুলিশে দিব। এবারে বাঁধবে, এবারে বাঁধবে। তৎক্ষণাৎ ধরা পড়ে যায় সে। 3 দিন পর কোনো ক্রমে পালাতে সক্ষম হলে আমরা বিপ্লবীরা তাকে নিয়ে 7 দিন গোটা শহরে পালিয়ে বেড়াই। দুর্বলকে রক্ষা করা কি মহৎ কাজ নয়? মহৎ কাজ, কিন্তু সব ক্ষেত্রে নয়। আপনারা সবাই দেখতে পেলেন, তরুণ কমরেড আমাদের সাহায্য করলেন ঠিকই, কিন্তু আমরা যে অভিসন্ধি নিয়ে বেরিয়েছিলাম তা সে বানচাল করে দিয়েছে। সে যুক্তির থেকে নিজের আবেগকে বেশি প্রাধান্য দিতে গিয়ে নিজের পরিচয় উন্মোচন করে ফেলে। আচ্ছা, তার মানে বিষয়টা হলো বুদ্ধিমান সে নয় যে ভুল করে না, বুদ্ধিমান সে যে ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে সংশোধন করে নিতে পারে। দর্শক মণ্ডলী,
এখন আপনারা দেখবেন এই নাটকের চতুর্থ দৃশ্য, যার নাম বিচার। আমরা কারখানায় প্রথমে পার্টির সেল প্রতিষ্ঠা করেছি এবং কমিউনিস্ট কর্মীবৃন্দদের প্রশিক্ষণ দিয়েছি। একটি পার্টি স্কুল তৈরি করে শিখিয়েছি কিভাবে গোপনে নিষিদ্ধ সাহিত্য পাওয়া যায়। কিন্তু সেই সময় আমরা যে সুতো কারখানায় কাজ করছিলাম সেখানে হঠাৎ মজুরি কমিয়ে দেওয়া হলো এবং এর প্রতিবাদে কিছু শ্রমিক ধর্মঘট করে বেরিয়ে এলো। আর শ্রমিকদের অন্য অংশ কাজ করায় সেই আন্দোলন বিপন্ন হয়ে পড়ল। তাই আমরা তরুণ কমরেডের কাছে গেলাম এবং তাকে গিয়ে বললাম, কারখানার গেটের কাছে যাও এবং সাধারণ শ্রমিকদের মাঝে লিফলেট বিলি করো। দর্শক, আমরা সেই ঘটনাটি এখন অভিনয় করে দেখাচ্ছি। আবার দায়িত্ব দিচ্ছি। ও কিন্তু ব্যর্থ হয়ে গেছে। ভরসা রাখা যাক। কমরেড, তুমি নৌকার কুলিদের কাছে আমাদের পার্টির নির্দেশনা প্রচারে ব্যর্থ হয়ে এখানে এসেছো। হ্যাঁ, আমি ব্যর্থ হয়ে ফিরে এসেছি। আর সেখান থেকে নিশ্চয়ই তুমি নতুন কিছু শিখে এসেছো। হ্যাঁ, আমি অনেক নতুন কিছু শিখে এসেছি। তোমাকে ধর্মঘটকারীদের ব্যাপারে দায়িত্ব দেওয়া হলে সফল হবে। এবার নিশ্চয়ই আমি সফল হব কমরেড, এবার আমি সফল হব। আমাকে দায়িত্ব দেওয়া হোক, এবার আর কোনো ভুল হবে না কমরেড। কমরেড, এই লিফলেটগুলো নাও এবং কারখানার গেটের কাছে গিয়ে শ্রমিকদের মাঝে এগুলো বিলি করবে। কমরেড, এবার যেন কোনো ভুল না হয়। বিপ্লব দীর্ঘজীবী হোক। বিপ্লব দীর্ঘজীবী হোক। কি করো তোমরা? কাম করো না কেন? তুমি কাম করো, ডান ভাই মানে। আমাকে এই কারখানায় দায়িত্ব দেওয়া হয়েছে কোনো গন্ডগোল দেখা দিলে ঠান্ডা মেরে ঠান্ডা করে দেওয়ার জন্য। আর এই জন্য আমাকে মালিক পক্ষ এবং শাসক গোষ্ঠী বিশেষ ভাতা দেয়। গত সপ্তাহে ওই মগবাজারের গার্মেন্টসে গন্ডগোল দেখা দিয়েছিল, সব কথাকে ঠান্ডা মেরে ঠান্ডা করে এসেছি। এই দেখছো নাকি? কাজ করো, নইলে এই কারখানাও বন্ধ করে দেবো। কারখানা বন্ধ হয়ে গেলে তো আমরা গাড়ি থাকবো না। বেকার হয়ে যাবো। আরে কথা বলো না তো, কাম করো। কমাই দিচ্ছে। মালিক খুশি থাকলে এমনি সব কাম করো। এদিকে সরো, হঠাৎ কামড়ি একটু রাখতে দাও। ইডি 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 দেখতে লাও। ইডি দেখো, ইডি লিফলেট বুঝছো নি? এই ঘামুচ্ছে না, ঘামুচ্ছে না। ইডি দেখো, ইডি পড়লে বুঝতে পারবা কিটা হরণ লাগতো, বুঝছো নি? লিফলেট লিফলেট ইডি নো দেখো, ইডি পড়লে বুঝতে এই কামে যাও তুমি। অধিকারের কথা কোন আছে? দেখো তোমরা ফইরে দেখো, একটু ফইরে দেখো, ফইরে দেখো, ফইরে দেখলে বুঝতে পারবা কিটা হরণ আছে। সমগ্র অধিকারের কথা কোন আছে, বুঝছো? এই শুনো, শুনো, এই কথা বুঝতে পারবা কিটা হরণ লাগতো। কি আছে? কি আছে বড় হইলো? হ্যাঁ? বুঝতে না, কারণ কি পড়া দিও। এই কি করো? ইডি দেখতে দাও, ইডি বললে বুঝতে পারবা কিটা হরণ লাগতো, বুঝছো নি? কাম করো, কাম করো। কাম করো, কাম করো। এই গতিবালা, গতিবালা, এই কি করিস?
মালাই লোক এদিকে। স্যার স্যার আমি কিচ্ছু জানি না স্যার, কেন জানি যাওয়ার সময় থেকে দিয়ে গেছে স্যার। তুই জানোস না? সত্যি স্যার কি জানোস না? তুই তো জানোস না? দেখ 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 এই মাল কই থেকে আইলো? আমি কি করে কইতাম স্যার, আমি কিছু করছিনি। তুই জানোস না? না স্যার, আমি কিছু জানি না স্যার। না এই এই দেখো তো ভালো করে, কি স্যার? দেখো না, চিনতে পারো কিনা? নইলে জীবনে দেখুনি স্যার। কে দিয়ে গেছে কাগজটা বলো তো? নইলে কোনটা থেকে আসিল আর কে দিয়ে গেছে মুই জানো না স্যার। এখানে কাজ করতে যাও না। অজ্ঞকে সচেতন করো, অপরাধ নেই দেখো। তোদের এসব সচেতনতার জ্বালায় কারখানাগুলো বন্ধ হতে বসেছে। এই শালা মালিক, কি দেখো? এই শালা শ্রমিক শুয়ারের বাচ্চারা যে মালিকের খায়, যে মালিকের পরে তার কারখানাতেই আগুন লাগায়। এই এক একটা লিফলেট 10টা কামানের চেয়েও শক্তিশালী। কেন কিতা লেখা আছে লিফলেটত? এই তুই বল কি লেখা আছে, আমি কি পড়তে পারি নাকি? আমি হত্যা পারি না। এই তুমি তো পড়তে পারো, তুমি বলো। আলহামদুলিল্লাহ, আমার জানি না স্যার। কে দিয়েছে? স্যার আমি জানি না স্যার, কিচ্ছু জানি না স্যার। তোমরা কেউ জানো না? না স্যার, কে দিয়েছে কেউ জানো না? না স্যার। আকাশ থেকে এসে পড়েছে, আমি বের করছি কে দিয়েছে। স্যার এদিকে আয়। এই, আমি তো কিছু জানি না স্যার। জানিসটা কে না দিয়েছে? স্যার, আমি তো কিছু জানি না সত্যি। স্যার শুয়োরের বাচ্চা। আমাদের- গুলি করো, কে দিয়েছে? আমার সাথে ইয়ার কি হচ্ছে? এই, তোমরা কেউ এগিয়ে আসো। একজন নির্দেশককে গুলি করে ফেললো। তোমরা কেউ এগিয়ে এসো, এগিয়ে এসো, এগিয়ে এসো। কেউ এগিয়ে এসো। এই পুলিশ! এই কি করলি এটা? একদম কথা বলবি না, চুপ। আমি চাবি দেবো। এখনই বিপদ দেখে দেবো। এই কারখানা তুমি বেরো, যাবে। বেরো, বেরো, ঠিক আছে, চাবি দিলাম একবার থেকে। আমরা কারখানায় পারবো না। তুই তো আমার না হয় তুই অন্য কাহার লোক। এই শোনো, আমি তোমাদের কথা বলতে এসেছি। আমি তোমাদের অধিকারের কথা বলতে এসেছি। আমার কথা এমন শোনো। করে কথা বলছিস কেন? বোঝার চেষ্টা করো, এত কিছুর পরেও তোমরা যদি ওই বেকার শ্রমিকদের সাথে যুক্ত না হও, এটা বেইমানি করা হবে। বেইমানি? এই আমার ঘরে 3 দিনের বাচ্চা আছে, অসুস্থ বাবা আছে, আমি কামনা করলে ওকে খাওয়াইবে কেটা তুই? আরে বেইমানির কথা কস, মালিক ফ্যাক্টরি বন্ধ করে দিবে। এই দেখ আমার কত টাকা দিছে, দেখ কামনা করলে বলে ফ্যাক্টরি বন্ধ করে দিবে। এই আর তুই সত্যি করে তুই কেটা? তুই পুলিশে মারছস, তুই আমার বয়সে খেপাইতে, তুই কাগলো। এই, তুমি একটা কুকুরের মতো কাজ করেছো কেন? এই তুই কেটা? এই তরুণ কমরেড তখন কি বা করতে পারতো? অনেক কিছুই করতে পারতো। যে সকল শ্রমিক আন্দোলন করছিল এবং যারা আন্দোলন করছিল না, উভয় পক্ষকে একত্রিত করে আন্দোলনে নামাতে পারত। আপনারা সবাই দেখতে পেলেন পুলিশ কিভাবে শ্রমিকদের উপর অত্যাচার করেছিল। এই অত্যাচারের বিষয়টি তরুণ কমরেড সবাইকে বোঝাতে পারত। আচ্ছা, বিষয়টা বোঝা গেছে তাহলে। দর্শক মণ্ডলী, এখন আপনারা দেখবেন আমাদের নাটকের পঞ্চম দৃশ্য, যার নাম মানুষ কি। আমাদের প্রতিদিনের যুদ্ধ ছিল নিপীড়ন এবং হতাশার সাথে। আমরা শ্রমিকদের ভালো মজুরির বদলে তাদের শোষকের বিরুদ্ধে লড়াই করতে শিখিয়েছি। আমরা তাদের অস্ত্রের ব্যবহার এবং রাস্তায় নেমে যুদ্ধ করছি। আমরা তখন শহরে ইংরেজ এবং ব্যবসায়ীদের মধ্যে শুল্ক বিষয়ক দ্বন্দ্বের কথা শুনেছিলাম। তরুণ কমরেডকে পাঠালাম একটি চিঠি দিয়ে শহরের সবচেয়ে ধনী ব্যবসায়ীরা। আর সেই চিঠিতে আমরা লিখেছিলাম কুলিদের অস্ত্র দাও। আমরা তরুণ কমরেডকে বললাম তুমি এমন আচরণ করো যাতে অস্ত্র পেতে পারো। কিন্তু খাবার টেবিলে বসে সে আর চুপ থাকতে পারেনি। এই বিষয়টি এখন আমরা অভিনয় করে দেখাচ্ছি। I am the richest merchant in the city. আমি এই শহরে সবচেয়ে ধনী ব্যবসায়ী। পুলি ইউনিয়ন থেকে একটা চিঠি আসবার কথা। আমাকে সেজন্যই অপেক্ষা করতে হচ্ছে।
এই কুলিরা নাকি আমার সাথে শাসকদের বিরুদ্ধে লড়াইয়ে নামতে চায়। দেখা যাক কি হয়। আমি কুলিদের ইউনিয়ন থেকে এসেছি চিঠি নিয়ে। আসুন, অস্ত্রের ব্যাপারে লেখা আছে। আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। বসুন। আপনাকে কি আমার সাথে ডিনারের জন্য ইনভাইট করতে পারি? ডিনার আপনার সঙ্গে? এ তো আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আপনার মতো একজন মানুষের সঙ্গে এক টেবিলে ডিনার করতে পারবো। ঠিক আছে, ডিনার যতক্ষণ না প্রস্তুত হয় আপনাদের কুলিদের নিয়ে আমার যে ভাবনা সেটা একটু আলোচনা করি। অবশ্যই, আমি তো শুনতে আগ্রহী, বলুন না। বলুন তো, আমি সবকিছু এত সস্তায় কিভাবে পাই, আর আপনাদের কুলিরা কেন আমার জন্য বেকার খাটবে? আমি তো বলতে পারি না, কিন্তু হতে পারে এটা আপনার কারিশমা। শুধু কারিশমাই নয়, আমি অনেক বুদ্ধিমান। আই অ্যাম ভেরি 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 ইন্টেলিজেন্ট। আপনারাও বেশ বুদ্ধিমান। আপনারা জানেন কিভাবে কুলিদের মাথায় হাত বুলিয়ে ওদের বেতন থেকে নিজেদের জীবিকা আদায় করে নিতে হয়। আমি কি ঠিক বলেছি? পারহ্যাপস। আপনি বলুন অস্ত্র কখন দিচ্ছেন? Perhaps. Perhaps. আমি জানি কিভাবে কুলিদের খাটিয়ে নিতে হয়। আপনার কুলিকে ঠিক ততটুকুই দিতে হবে যতটুকু পেলে ওরা বেঁচে থাকে আর আপনার জন্য কাজ করতে পারে। নইলে ওরা যদি মরে যায় তাহলে কাজ করবে কি? আমি কি ঠিক বলেছি? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। আপনি সব সময় ঠিক বলেছেন। No, আপনি শুধু no, বলুন অস্ত্র no, কখন। no. আমি আপনার সাথে একমত নই, কারণ আপনাদের এই কুলিদের মূল্য যখন আমার চালের চেয়েও সস্তা হয়ে যায়, এদেরকে আমি ছুঁড়ে ফেলে দেই। আপনি কি এখন আমাকে ঠিক বলবেন? হ্যাঁ, আপনি ঠিক। আপনি সব সময় ঠিক। আপনি শুধু বলুন যে অস্ত্র কখন দিচ্ছেন। দেবো, আমি তো আপনাদের জন্যই কাজ করছি। আপনাদের কুলিদের আমি আমার কারখানায় কাজ দিয়েছি, ওদের জন্য আমি ক্যান্টিনের ব্যবস্থা করেছি। ওরা আমার দোকান থেকেই চাল কিনে খাচ্ছে। আচ্ছা, আমি কি ওদেরকে বেশি দিয়ে দিচ্ছি? মোটেই না। আপনি যা দিচ্ছেন তার চেয়ে অনেক বেশি খাটিয়ে নিচ্ছেন। আর যে চালের কথা বললেন, ক্যান্টিন, ওসব খাবার গেলা যায় না। পারলে নিজেকে একদিন খেয়ে দেখবেন। অস্ত্র দিচ্ছেন? আপনারা অনেক চালাক, অনেক চালাক। শুনুন, আগে খেয়ে নিন, তারপরে আপনাকে আমার অস্ত্রাগারে নিয়ে যাব। খাবারের কিন্তু তার আগে আপনাকে আমার একটা প্রিয় গান শোনায়। শিল্পীরা, আমার এই মহামান্য অতিথিকে আমার এই প্রিয় গানটা গেয়ে শোনা। নদীর ধারে নিচু ভূমিতে, নদীর ধারে নিচু ভূমিতে ধানের আবার হয়। উঁচু ভূমির মানুষেরা সেই চাল খেয়ে বেঁচে রয়। ধারে নিচু ভূমিতে ধানের আবাদ হয়। উঁচু ভূমির মানুষেরা সেই চাল খেয়ে বেঁচে রয়। যেখানে ধানের আবাদ, যদি সেখানেই রাখি জবাব, চালের দাম তো বাড়বে, এ কথা সবার জানা। তারা টেনে আনে চাল নৌকা বোঝাই করে, তারা যদি কিছু কম খায় তবে না দাম কমে। যারা কাজ করবে তারা কম খাবে। সাল কি? What is rice? What is rice? আমি কি করে বলবো চাল কি? আমি শুধু জানি চালের বাজার দর কত। চাল কি তা আমার না জানলেও চলে, আমার শুধু জানতে হবে এর বাজার দর কত। মানুষের কথা ভাববেন না একবারও। মানুষ আসলে বড়ই পেটুক, শুধু খাই খাই করে, তাই তো তাকে
খাটাতে গেলে মজুরি বেশি পড়ে। খাবারের আবাদ করতে হলে অনেক মজুরি চাই। খাবারের আবাদ করতে হলে অনেক মজুর চাই। তাছাড়া বলো কি দোষ এই দাম বাড়ানোর খেলা? দাম বাড়ানোর খেলা? মানুষ কি? What is man? The great question. What is man? আমি কি করে বলবো মানুষটি? আমি শুধু জানি এর বাজার দর। মানুষকে তা আমার না জানলেও চলে, আমার শুধু জানতে হবে এর বাজার দর। বন্ধ করুন এসব! আপনার মতো একজন নোংরা মানুষের সঙ্গে এক টেবিলে খাবার খাওয়া আমার পক্ষে সম্ভব না। হাসি কিংবা হুমকি কোনোটি তরুণ কমরেডকে বাধ্য করতে পারেনি সেই ভিন্ন ব্যবসায়ীর সাথে খেতে। আর কুলিরাও তাদের কাঙ্ক্ষিত অস্ত্র সহায়তা পায়নি। সম্মানকে কি সব সময় সবার উপরে রাখা উচিত নয় কি? না দর্শক, সব সময় সম্মানকে সবার উপরে রাখা উচিত নয়। তাই যদি বিপ্লবী হতে চাও একই আসনে বসতে পারো যে কারো সাথে। ধনী ব্যবসায়ীর ঘর থেকে বের হবার পর তরুণ কমরেড তার ভুল বুঝতে পারলেন। তার এই ক্রমাগত ভুলের কারণে আমরাও সন্দিহান ছিলাম তাকে সীমান্তের উপরে নতুন কোনো অপারেশনে পাঠাবো কিনা। তার ভুলগুলো সম্পর্কে আমরা সচেতন ছিলাম, কিন্তু তারপরেও তার সাহায্য আমাদের প্রয়োজন ছিল। কারণ সে একমাত্র ব্যক্তি যে পুঁজিবাদী বন্ধুকে সামনে দাঁড়িয়ে আমাদের পার্টির স্বার্থকে সমুন্নত রাখতে সবার আগে অগ্রসর হয়েছিল। দর্শক মন্ডলী, এখন আপনারা দেখবেন আমাদের এই নাটকের ষষ্ঠ দৃশ্য, যার নাম বিশ্বাসঘাতকতা। এরপর কয়েক সপ্তাহ ভয়াবহ ধর্মঘট শুরু হলো এবং আমাদের কাছে অবশিষ্ট রইল একটি মাত্র গোপন আস্তানা, যেখানে ছাপাখানা বসিয়ে আমরা লিফলেট ছাপাতে পারতাম। একদিন গোটা শহর খাদ্য বিপ্লবে ফেটে পড়ে। গ্রামাঞ্চলের দিক থেকেও আমরা একই ধরনের সংবাদ পেতে শুরু করি। আর ঠিক তখনই আমরা রওনা করলাম আমাদের সেই অবশিষ্ট আস্তানার উদ্দেশ্যে। তৃতীয় দিন সন্ধ্যায় আমরা গিয়ে পৌঁছালাম আমাদের সেই গোপন আস্তানা। আর ওই গোপন আস্তানাটি যেন বিপন্ন না হয়ে পড়ে, তাই আমরা তরুণ কমরেডের কাছে গেলাম। সেখানে গিয়ে দেখলাম তরুণ কমরেডের বাড়ির সামনে বৃষ্টির মধ্যে কতগুলো বস্তা পড়ে রয়েছে। দর্শক, আমরা সেই ঘটনাটি এখন অভিনয় করে দেখাচ্ছি। লিফলেট কমরেড, বাইরে ফেলে রাখা বস্তাগুলো কিসের? ওগুলো আমাদের লিফলেট। লিফলেট? তাহলে ওগুলো বাইরে ফেলে রেখেছো কেন? শুনুন, এর চেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানাতে চাই। বেকার শ্রমিকদের কাছ থেকে কিছু নতুন নেতা আজ এখানে এসেছে। ওরা আমাকে আশ্বস্ত করেছে আমাদের এই মুহূর্তে বিপ্লবে ঝাঁপিয়ে পড়া উচিত। হ্যাঁ, আর এই লিফলেটগুলো বিলির পাশাপাশি আমরা সৈন্যদের ক্যান্টনমেন্টে আক্রমণ করব। তুমি আমাদের ভুল পথ ইঙ্গিত করছো। আমি কেন আপনাদের ভুল পাবেন? তাহলে তুমি এমন কোনো যুক্তি দাও যাতে
আমরা তোমার সাথে একমত হতে পারি। দেখুন, দুর্দশা যেভাবে বেড়েই চলেছে আর পুরো শহরে দাঙ্গার সৃষ্টি হয়েছে, এটাই কি যথেষ্ট? কমরেড, এর মানে হচ্ছে শ্রমিকরা তাদের বাস্তবতা সম্পর্কে বুঝতে শুরু করেছে। না, ওরা শুধু বুঝতেই শুরু করেনি, ওরা আমাদের পার্টির শিক্ষাকে গ্রহণ করেছে। এর অর্থ নিপীড়িতরা সচেতন হচ্ছে। তুমি এর ভিন্ন অর্থ দাঁড় করিও না। আপনারা কি রাস্তার দিকে দেখছেন না? দেখুন, দেখুন ওরা কিভাবে আন্দোলন করছে। ওরা এমন ভাবে আন্দোলন করছে যেন যে কোনো মুহূর্তেই সুতো কলকারখানাগুলো ভেঙে গুড়িয়ে দিতে পারে। কিন্তু সুতো কলকারখানা ওরা ভাঙবে কি করে? বিপ্লব প্রচারের ন্যূনতম অভিজ্ঞতা ওদের নেই। আর এখন আমাদের দায়িত্ব অনেক বেশি, সবাইকে বুঝিয়ে তোলা। বেকার শ্রমিকদের দুর্দশা যেভাবে বেড়েই চলেছে, ওরা আর অপেক্ষা করতে পারছে না। আমিও পারছি না। কমরেড, বিপ্লবের জন্য দুর্দশাই আসল কথা নয়, এটা বুঝতে হবে। দেখুন, বেকার শ্রমিকদের কাছ থেকে আসা 7 জন নেতা এই ঘরের ভেতরে আছে। ওদের পেছনে আছে আরো 7,000 জন। ওরা জেনেছে এই অভাব কোনো কুষ্ঠ রোগ নয়, আর দারিদ্র আকাশ থেকে নামেনি। অভাব আর দারিদ্র এই বড় লোকদের রান্নাঘরে সযত্নে প্রস্তুত করা। আর সাধারণ মানুষের কান্না, সাধারণ মানুষের কান্না এদের মশলা। ওদের যার যা জানার তা জেনে ফেলে। সব জেনে ফেলেছে না? সব। ওরা কি এটা জানে সরকারের কাছে কত রেজিমেন্ট সৈন্য আছে? ওরা কি এটা জানে সরকারের কাছে কত ধরনের অস্ত্র আছে? সব জেনে গেছে না? সব। কি ওর কথার উত্তর দাও। শোনো কমরেড, বিপ্লব আমরাও করতে গিয়েছিলাম, কিন্তু আমাদের হাতে পর্যাপ্ত অস্ত্র কোথায়? কেন, আমাদের তো হাত রয়েছে। আমরা খালি হাতে লড়বো, প্রয়োজনে দাঁতে কাটবো, নখে আছড়াবো। এই কি বলছো এসব? আমি হাতে লড়বে না। পার্টির কথা বলে দাও। যখন ওর সাথে কথা তুমি বলবো। তুমি কেন বুঝতে পারছো না যে তোমার এই শূন্য হাত দুটো বিপ্লবের জন্য যথেষ্ট নয়? তুমি কেবল এই বেকার শ্রমিকদের দিকে তাকাচ্ছ, কিন্তু যে শ্রমিকেরা স্বল্প মজুরি নিয়ে কাজ করছে তাদের কথা ভাবতে ভুলে গিয়েছো। আমাদের তরুণ কমরেড শুধু শহুরে শ্রমিকদের কথা ভাবছেন, গ্রামের কৃষকদের কথা ভাবতে দিব্যি ভুলে গেছে। তুমি সাধারণ সৈনিকদের কেবল শাসক হিসেবে দেখছো, কিন্তু তারাও কোনো না কোনো ভাবে শোষিত হচ্ছে তাদের কুর্তির ভেতরে উচ্চপদস্থ কর্মকর্তাদের দ্বারা। শোনো, তুমি এই মুহূর্তে ওই বেকার শ্রমিকদের কাছে যাবে, তাদেরকে বোঝাবে তারা যেন ক্যান্টনমেন্ট আক্রমণ না করে। কমরেড, আমাদেরও কিছু দায়িত্ব আছে। আমরা যাবো ওই অস্ত্রধারী সৈনিকদের কাছে, তাদেরকে কি আমরাও বোঝাবো তারা যেন আমাদের সঙ্গে আন্দোলনে যোগ দেয়। আপনারা কেন বুঝতে পারছেন না? আমি প্রতিনিয়ত এই সৈন্যদের কাছে সংবাদ পাঠিয়েছি। কি বলে সংবাদ পাঠিয়েছো? আমি ওদেরকে বোঝানোর চেষ্টা করেছি ওরাও যেন এই বেকার শ্রমিকদের সাথে এই আন্দোলনে অগ্রভাগে থেকে অংশ এই, নেয়। তুমি কি নিশ্চিত তোমার পাঠানো সব সংবাদ তারা পেয়েছিল? দেখুন, এই বেকার শ্রমিকদের রাস্তায় দেখা মাত্র আপনাদের ওই সৈন্যরা গুলি বর্ষণ করেছে। এখন আপনারাই বলুন, আমি কোন মুখে এদের গিয়ে বলবো তোমরা এই সৈন্য এবং পুলিশের কাঁধে কাঁধ মিলিয়ে এই আন্দোলনে থেকে অংশ নাও? তোমাকে বলতেই হবে কমরেড, কারণ সৈন্যরা যে গুলি চালিয়েছিল এটা তাদের ভুল ছিল। তারা কেবল তাদের উচ্চপদস্থদের আদেশ পালন করেছিল মাত্র। আর আমাদের তরুণ কমরেড আরো একটি কথা ভুলে যাচ্ছে, তা হলো কমরেড লেনিনের শিক্ষা। এই শ্রেণী সংগ্রামে আমরা যদি প্রত্যেক কৃষককে আমাদের শ্রেণী শত্রু মনে করি তবে কখনোই জিততে পারবো না। গ্রামাঞ্চলের দারিদ্র্য দূর করতে হলে, বিপ্লবকে স্থায়ী করতে হলে প্রত্যেক কৃষক এবং শ্রমিককে আমাদের সহযোদ্ধা হিসেবে পেতে হবে। ঠিক আছে, তাহলে আপনাদের প্রত্যেকের কাছে আমার একটি প্রশ্ন। এই মার্ক্সবাদ কি দুর্দশা মেনে নিয়ে আমাদের কেবল অপেক্ষা করতে শেখায়? শোনো কমরেড, মার্ক্সবাদের মূল পদ্ধতি হচ্ছে দুর্দশার সামগ্রিকতা নিয়ে আলোচনা এবং বিশ্লেষণ করা, কারো ব্যক্তিগত দুর্দশা দূর করতে যাওয়া নয়। এটা তোমার মাথায় ভালো করে আগে। আপনারা যা বলছেন আমি মানছি, কিন্তু আপনারা কেন বুঝতে পারছেন না? আমি যখন কুলিদের কাছে গিয়েছিলাম আমি দেখেছি সর্দার কিভাবে ওদের অত্যাচার করছে। আমি যখন সুতাকলে গিয়েছিলাম আমি দেখেছি কিভাবে পুলিশ একজন নির্দোষ লোককে গুলি করছিল। সেসব স্থানে তুমি আমাদের পার্টির প্রচারে ব্যর্থ হয়ে এসেছো। তাহলে জরুরি মুহূর্তে আমাদের যদি তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নিতে হয় আমরা নেব না? মার্ক্সবাদের এই মোটা মোটা বইগুলো তখন অক্ষরে অক্ষরে পালন করব। অবশ্যই। কমরেড, তোমাকে আরো অনেক ধৈর্য ধরতে হবে। তাহলে আমি মনে করি আপনাদের ওই মার্ক্সবাদের ভাবনাগুলো ওগুলো স্যার জঞ্জাল, ওগুলো ছিঁড়ে টুকরো টুকরো। দেখুন, দেখুন জীবন্ত মানুষ আজ কিভাবে গর্জন করে উঠেছে। ওরা ওদের দুর্দশা সম্পর্কে
তোমার চোখ দুটো খোলো এবং সত্যটা দেখো। আরে তোমার বিপ্লব তো চট করে হয়ে যায় আর তোমার সাথে নিশ্চিহ্ন হয়ে যায়, কিন্তু আমাদের বিপ্লব শুরু হয় তারপর থেকে। তুমি মনে রাখো, তুমি আমাদের সাথে থাকো না থাকো, আমাদের বিপ্লব চলবেই, আর এই বিপ্লব গোটা পৃথিবীকে বদলে দেবে। তুমি এতক্ষণ ধরে আমাদেরকে বোঝাতে ব্যর্থ হয়েছো, তাই এখন আমরা যা যা বলবো তোমাকে মাথা পেতে নিতে হবে। শোনো, তুমি এখনই ওই বেকার শ্রমিকদের কাছে যাবে, তাদেরকে বোঝাবে তারা যেন আমাদের সাথে যুক্ত হয়ে আন্দোলনে অংশগ্রহণ করে। মনে রেখো, এটাই পার্টির নির্দেশ। কে পার্টি? কে পার্টি? সে কি টেলিফোন হাতে কোনো ঘরের মধ্যে বসে আছে, নাকি এভাবে কোনো গোপন আস্তানে এসে সিদ্ধান্ত নিচ্ছে যা তাদের নিজেদেরই অজানা? কে কে পার্টি? আমরাই পার্টি। তুমি, আমি, সে, আমরাই পার্টি। আমরাই পার্টি পার্টি, আমরাই পার্টি পার্টি। তোমার পোশাকের আড়ালে বন্ধু আমার অস্তিত্ব, তোমার পোশাকের আড়ালে বন্ধু আমার অস্তিত্ব। আমাদের চেতনায় রাখি এই প্রতিজ্ঞা ছিল সক্রিয়। আমাদের ঘর যেন পার্টির ঘর, বিপদ আপদের আশ্রয়। আমাদের ঘর যেন পার্টির ঘর, বিপদ আপদের আশ্রয়। যেখানেই হবে আক্রান্ত চুপ করুন! আপনাদের এসব কোনো কথাই আমি মানতে পারছি না। আমি খুব কাছ থেকে ওদের দুর্দশা দেখেছি, তাই কাল পর্যন্ত যুদ্ধের ময়দানে যে সকল অর্থপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ কথা আমি শুনেছি, সেই সকল কথা আমি এই মুহূর্তে নাকচ করছি। তুমি যা করতে চাইছো তাকে বেঈমানি বলে। এটা বেঈমানি না, এটাই বেঈমানি। শুনুন, আমি মনে করি আমি যে পথ ধরেছি সেই পথই সঠিক। তোমার পথ সঠিক হোক কিংবা বেঠিক, কিন্তু তুমি যেভাবে আস্ফালন করছো তাতে আমরা সবাই ধরা পড়ে যাব, আর আমাদের এই শেষ আস্তানটা বিপর্যস্ত হবে। তাই তুমি কোনো কথা বলবে না, একদম চুপ থাকবে। আপনারা কেউ আমাকে স্তব্ধ করিয়ে রাখতে পারবেন না। আমি ওদেরকে দুর্দশাগ্রস্ত অবস্থায় দেখেছি, ওদেরকে অত্যাচারিত হতে দেখেছি, ওদেরকে যেভাবে শোষিত হতে দেখেছি। আমার পক্ষে আপনাদের এই অপেক্ষার ধৈর্যের উপদেশ মেনে নেওয়া সম্ভব না। শুনুন, ওদের ওই সশস্ত্র সংগ্রামে আমি অগ্রভাগে থেকে অংশ নেব। আপনারা আসুন বা না আসুন, আমি একাই যাব। ওদেরকে গিয়ে সত্যিটা আমি জানাবো। এই পুঁথিগত বিদ্যার বাঁধ ভেঙে আমি একাই যাব। দেখিলাম তার মুখ, গোধূলি মাখা মুখ, আবরণহীন মুখ, খাঁটি মানুষের মুখ। সহযোদ্ধার মুখ, সেই সহযোদ্ধার মুখ। খুলে ফেলেছিল সে নিদ্রিতদের নিদ্রা ভঙ্গ করতে। উঠল চারিদিকে কলরব, তার পেছনে লড়তে। হঠাৎ খুলে গেল একটি জানালা, তীব্র কণ্ঠে ভেসে এলো চিৎকার, আয় বেটা কমিউনিস্টদের ঘর। আমরা তখন তাকে সংজ্ঞাহীন করে কাঁধে তুলে নিয়ে চললাম ক্ষিপ্রতার
এখন আপনারা দেখবেন এই নাটকের সপ্তম দৃশ্য, যার নাম নিপীড়নের সীমা এবং বিশ্লেষণ। কি অদ্ভুত বিষয়! শহরে দাঙ্গার সৃষ্টি হয় এবং নেতারাই সীমান্ত পার হয়ে পালিয়ে যায়। এ বিষয়ে আপনারা কি সিদ্ধান্ত গ্রহণ করেছেন? যারা বিপ্লবটাকে জাগিয়ে তুলল তারাই আবার শহর ছেড়ে পালিয়ে গেল, এটা কিভাবে সম্ভব? শুনুন, যখন আমরা শহর থেকে বেরিয়ে ওই চুনের গর্তের সামনে গিয়ে দাঁড়ালাম, আমরা আমাদের অনুসরণকারীদের দেখতে পেলাম। আর ঠিক তখনই তরুণ কমরেডের জ্ঞান ফিরে আসে। সে তার ভুল বুঝতে পেরে বলে, আমরা হেরে গেছি। তারপর আপনারা কি সিদ্ধান্ত গ্রহণ করলেন? সে নিজ মুখে তার ভুল স্বীকার করে নিয়েছিল। এখন আপনারাই বলুন, তাকে হত্যা করা ছাড়া আমাদের কি অন্য কোনো সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব ছিল? এটা অবশ্য ঠিক, যে কোনো জরুরি পরিস্থিতিতে যোদ্ধাদের কঠিন সিদ্ধান্ত নিতে হয়। ঠিক আছে, আপনারা বিষয়টি তাহলে অভিনয় করে দেখান, এরপরে আপনাদেরকে আমাদের সিদ্ধান্ত জানাবো। শোনো সবাই, শোনো, যে কোনো উপায়ে তরুণ কমরেডকে আমাদের সীমান্ত পার করে নিয়ে যেতেই হবে। কিন্তু রাজপথ আন্দোলনকারীদের গিজগিজ করছে। তাহলে তাহলে আমরা কি করে তরুণ কমরেডকে সীমান্ত পার করে নিয়ে যাব? ওকে যদি আমরা লুকিয়ে নিয়ে যাই আর ধরা পড়ে যাই, এরা আমাদের গুলি করে মারবে। ও ঠিক কথা বলছে, কারণ নদীতে প্রস্তুত করে রাখা আছে সাজোয়া নৌযান, আর রেল লাইন দখল করে রাখা আছে সাজোয়া রেলগাড়ি দিয়ে। আমাদের মধ্যে কাউকে যদি ওরা চিনে ফেলে তখনই আক্রমণ করবে। কিন্তু তাই বলে তরুণ কমরেডকে ধরা পড়তে দেওয়া যাবে না। ওদের সাথে হলে দেখা, ওই যে উঠে বলে একাই কথা, রুখে দাঁড়াও, রুখে দাঁড়াও, শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়াও, রুখে দাঁড়াও, আর যখনই কেউ বিরোধের বিরুদ্ধে রুখে দাঁড়াও, তখন ওরা অহংকার করে বলে, তখন ওরা অহংকার করে বলে, আমরাই খুশি যাতে কমাতে পারে আরো উধার গোড়া। যে দাঁড়াবে এসে পাশে এই হতাশাগ্রস্ত তোদের সাথে, সেই হবে দ্বন্দ্বের ভিন্ন এই পৃথিবীতে। তাই তো তাই তো তাই তো আমরাই জঞ্জাল, তাই তো আমরাই ভিন্ন, তাই ধরা পড়া যাবে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন আপনারা দেখবেন এই নাটকের অষ্টম এবং শেষ দৃশ্য, যার নাম সিদ্ধান্ত। শুনুন, আমরা আপনাদেরকে একটি বিষয় অবগত করতে চাই। যেহেতু তরুণ কমরেডকে আমাদের সঙ্গে নেওয়ার কোনো উপায় ছিল না এবং এখানে একা ফেলে যাওয়াটাও ছিল বিপজ্জনক, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম তাকে হত্যা করে ফেলব। এতগুলো মানুষ মিলে ভিন্ন কোনো উপায় খুঁজে পেলেন না? দেখুন, এত অল্প সময় আমাদের কাছে অন্য কোনো পথ ছিল না। প্রাণীরা যেমন নিজ শাবককে রক্ষা করতে চায়, ঠিক সেভাবেই আমরা তরুণ কমরেডকে রক্ষা করতে চেয়েছি, কারণ সে ছিল আমাদের সহযোদ্ধা। কিন্তু পার্টির দুঃসময়ে আমাদের এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হয়েছে। পার্টি কি হত্যাকে অনুমোদন করে? দেখুন, আমাদের কাছে অন্য কোনো উপায় ছিল না। আমাদের হাতে সময় ছিল মাত্র 5 মিনিট। আর আপনারা ভেবে বলুন, এই অল্প সময়ে আমরা অন্য কোনো সিদ্ধান্ত নিতে পারতাম কিনা? কিন্তু আমরা একটি সিদ্ধান্ত নিয়েছিলাম। শুনুন, আমরা একটি সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের একজনকে আমরা না হয় সরিয়ে ফেলবো, কারণ আপনারা প্রত্যেকেই জানেন হত্যা কতটা বিভৎস একটি কাজ। তাই পার্টির স্বার্থে শুধুমাত্র অন্যকে নয়, আমরা নিজেদেরকেও হত্যা করতে পারি। কিন্তু জেনে রাখবেন, তাকে হত্যা করার আমাদের কোনো উদ্দেশ্য ছিল না। কিন্তু এই পৃথিবীকে বদলে দেওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে আমাদের গ্রহণ করতে হয়েছিল কঠিন সিদ্ধান্তের সেই পথ। তরুণ কমরেড একজন নির্ভীক বিপ্লবী ছিলেন
তাই আমরা তাকে জিজ্ঞেস করলাম সে আমাদের সাথে একমত কিনা। সে কি একমত হয়েছিল? সে আমাদের সাথে একমত না হলেও তাকে আমাদের সরিয়ে ফেলতেই হতো। বিষয়টি বোঝা গিয়েছে। সেই স্বল্প সময়ে আপনাদের জন্য সিদ্ধান্ত নেওয়া এতটা সহজ নিশ্চয়ই ছিল না। আমরা উপস্থিত সকলে আপনাদের সাথে সমব্যথী। আমাদের সকলের বোঝার সুবিধার্থে সেই ঘটনাটি একবার অভিনয় করে দেখান। কমরেড, ওরা যদি তোমাকে ধরে ফেলে তাহলে তোমাকে গুলি করে মারবে, আর একবার যদি তোমাকে চিনে ফেলে তাহলে আমাদের সমস্ত কাজ বিপন্ন হয়ে যাবে। তাই কমরেড, তাই আমরাই তোমাকে হত্যা করতে বাধ্য হচ্ছি। তোমরা আমাকে? তোমার কি ভিন্ন কোনো উপায় জানা আছে? না না, এই মুহূর্তে আমার ভিন্ন কোনো উপায় জানা নেই। তুমি কি আমাদের সাথে একমত? হ্যাঁ, আমি তোমাদের সাথে একমত। কমরেড, আমরা তোমার মৃতদেহটাকে নিয়ে কি করব? কেন? ওই যে চুন ভরা গর্ত দেখতে পাচ্ছ না? এই চুন ভরা গর্তে, এই চুন ভরা গর্তে আমার দেহটা ফেলে দেবে, যাতে করে এই চুনের রাশি আমার দেহটা গ্রাস করে নিয়ে যেতে পারে। কমরেড, তুমি কি নিজেই নিজেকে গুলি করতে পারবে? আমি বারবার তোমাদের সাহায্য করতে চেয়েছি, কিন্তু প্রতিবারই তোমাদের বিপদে ফেলে দিয়েছি। আমি চেয়েছি তোমাদের ভালো করতে, কিন্তু প্রতিবারই ভুল করেছি। তাই আজ মরে গিয়ে যদি তোমাদের কোনো উপকার করতে পারি তাহলে সেটা হবে আমার জন্য গৌরবে। কিন্তু আমি পারবো না আমাকে হত্যা করতে, আমাকে মেরে ফেলতে। এটা আমার জন্য কঠিন। তোমরা আমাকে সাহায্য করো, প্লিজ হেল্প। কমরেড, তোমার হাত আমাদের কাঁধের উপরে রাখো। শেষবারের মতো তোমার
তোমার চোখ দুটো বন্ধ করো কমরেড। সাম্যবাদের স্বার্থে সারা দুনিয়ার মেহনতি মানুষের স্বার্থে, বিপ্লবের স্বার্থে, পার্টির স্বার্থে আমি তোমাদের সাথে একমত। নাকি বাহ্যিকে কিন্তু আমায় করবেটা কি? শান্তি শেখাই কমরেডে, ভাবছ তুমি করবে চুরি চেতনারে সলতেটাকে? মানুষ নই গো মশ